বোমা পড়েছে, ভূগর্ভ কেঁপেছে, পরমাণু স্থাপনার ওপর ধোঁয়ার পাহাড় উঠেছে। ওয়াশিংটন ও তেল আবিবে তখন বিজয়ের হিসাব, ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস, তেহরানের পরমাণু কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে। কিন্তু যুদ্ধের সবচেয়ে বড় ভুলটা এখানেই হতে পারে। কারণ একটি ভবন ধ্বংস করা যায়, সেন্ট্রিফিউজ অকেজো করা যায়, ল্যাবরেটরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, কিন্তু কোনো দেশের বিজ্ঞানী, প্রকৌশলী এবং কয়েক দশকে তৈরি প্রযুক্তিগত জ্ঞানকে কি বোমা দিয়ে নিশ্চিহ্ন করা সম্ভব? ইরানের সামনে এখন ঠিক সেই প্রশ্ন। পরমাণু কর্মসূচিতে ইরান শুধু স্থাপনা তৈরি করেনি, তৈরি করেছে একটি বিশাল বৈজ্ঞানিক অবকাঠামো, দক্ষ প্রকৌশলী এবং দীর্ঘদিনের গবেষণার অভিজ্ঞতা। ধারাবাহিক হামলা ও টার্গেটেড হত্যায় কয়েকজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানীকে হারালেও সেই জ্ঞান পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়নি। আর এখানেই সামনে আসছে এমন এক নাম, যাকে পশ্চিমা বিশ্ব বহু বছর ধরেই নজরে রাখছে: উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এমন একটি রাষ্ট্র যারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ এবং বৈশ্বিক নজরদারির মধ্যেও নিজেদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা গড়ে তুলেছে। পাহাড়ের গভীরে সুরক্ষিত স্থাপনা নির্মাণ, সামরিক অবকাঠামো গোপন রাখা এবং সীমিত সম্পদ দিয়ে দীর্ঘমেয়াদী কৌশলগত কর্মসূচি চালিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাদের বহু বছরের। ইরানের সঙ্গে এই সম্পর্ক নতুন নয়। 1980-এর দশকের শেষ দিকে থেকেই দুই দেশের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে সহযোগিতার কথা সামনে এসেছে। ইরানের শাহাব-3 ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে উত্তর কোরিয়ার নোডং-1 প্রযুক্তির সম্পর্ক সেই পুরনো যোগাযোগের অন্যতম উদাহরণ। অর্থাৎ আজ যদি তেহরান আবার পিয়ংইয়ংয়ের দিকে তাকায়, সেটি শূন্য থেকে শুরু করা কোনো সম্পর্ক হবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভূগর্ভস্থ যুদ্ধ। ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর একটি বড় অংশ পাহাড় ও মাটির গভীরে সুরক্ষিত। নাতানজ ও ইস্পাহান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষেত্রে বহুস্তরীয় বাংকার ও টানেল ব্যবস্থার কথা দীর্ঘদিন ধরেই আলোচিত। উত্তর কোরিয়া নিজেও ভূগর্ভস্থ সামরিক স্থাপনা নির্মাণে কয়েক দশকের অভিজ্ঞতা অর্জন করেছে। এই প্রযুক্তিগত যোগাযোগ যদি আরও গভীর হয়ে থাকে, তাহলে ইরানের জন্য সেটি হতে পারে যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের বড় সম্পদ। কারণ পরমাণু কর্মসূচির আসল শক্তি শুধু একটি স্থাপনা নয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে শুরু করে রাসায়নিক রূপান্তর, ধাতুবিদ্যা, প্রকৌশল, প্রতিটি ধাপে বিশেষজ্ঞ জ্ঞান দরকার। ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত সক্ষমতার প্রশ্ন থেকেই যায়। এখানেই উত্তর কোরিয়ার অভিজ্ঞতা তেহরানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পিয়ংইয়ংয়ের বিজ্ঞানীরা কয়েক দশক ধরে পারমাণবিক কর্মসূচি পরিচালনা করেছেন। তাদের অভিজ্ঞতা যদি ইরানের প্রকৌশলীদের সঙ্গে ভাগ হয়, তাহলে ধ্বংস হয়ে যাওয়া সক্ষমতার কিছু অংশ দ্রুত পুনর্গঠনের সুযোগ তৈরি হতে পারে। অর্থাৎ পশ্চিমা হামলা যদি ইরানের পরমাণু কর্মসূচিকে থামিয়েও দেয়, সেটি শেষ করে দেয়া আরেকটি বিষয়। কারণ ইরানের সামনে বিকল্প পথ থাকতে পারে: নিজস্ব বিজ্ঞানীদের পুনর্গঠন, পুরনো নেটওয়ার্ক সক্রিয় করা এবং উত্তর কোরিয়ার মতো অংশীদারের প্রযুক্তিগত অভিজ্ঞতা কাজে লাগানো। অর্থনৈতিক সমীকরণও এখানে গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞায় চাপে থাকা ইরানের কাছে তেল রয়েছে, আর উত্তর কোরিয়ার রয়েছে দীর্ঘস্থায়ী জ্বালানি ও বৈদেশিক প্রযুক্তির সম্পদ। দুই দেশের প্রয়োজন যদি এক বিন্দুতে মিলে যায়, তাহলে অর্থের বদলে তেল, প্রযুক্তির বদলে পরিষেবা, বিভিন্ন গোপন বিনিময়ের সম্ভাবনা তৈরি হতে পারে। ওয়াশিংটন হয়তো একটি বাংকার ধ্বংস করবে, তেল আবিব হয়তো একটি গবেষণাগার লক্ষ্যবস্তু করবে, কিন্তু যদি সেই ধ্বংসস্তূপের বাইরে ইরানের বিজ্ঞানী, প্রকৌশলী, সরঞ্জাম এবং উত্তর কোরিয়ার অভিজ্ঞতা আবার এক জায়গায় এসে দাঁড়ায়, তাহলে যুদ্ধের হিসাব বদলে যেতে পারে। রাত তখন গভীর। তেল আবিবের আকাশে বেজে ওঠে সাইরেন। মানুষ ছোটে বাংকারের দিকে। এই সাইরেন যে ক্ষেপণাস্ত্রের জন্য বাজছে, তার নাম আগে থেকেই লেখা আছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে ভয়ের তালিকায়: কাদার-এফ। প্রায় 2000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র শুধু কাগজে কলমের হুমকি নয়, এটি এক প্রমাণিত যুদ্ধক্ষেত্রে বহুবার ব্যবহৃত অস্ত্র। আর তার চেয়েও বড় প্রশ্ন এখন উঠছে অন্য জায়গায়: এরপর কোথায়? কাদার পরিবারের সবচেয়ে দীর্ঘ পাল্লার সদস্য এই কাদার-এফ। 2007 সালে প্রথম প্রকাশ্যে আসা এই সিরিজের শিকড় গিয়ে ঠেকে শাহাব-3 পর্যন্ত, যার প্রযুক্তিগত ভিত্তি এসেছিল উত্তর কোরিয়া আর সোভিয়েত আমলের নকশা থেকে। কিন্তু ইরান বসে থাকেনি পুরনো নকশা নিয়ে। কাদার-এস, কাদার-এইচ পেরিয়ে কাদার-এফ এখন 2 স্তরের নকশায় তৈরি: তরল জ্বালানির প্রথম স্তর আর বিচ্ছিন্ন যোগ্য ওয়ারহেড অংশ। শাহাবের যেখানে জ্বালানি ভরতে ঘন্টার পর ঘন্টা লাগত, কাদার-এফ প্রস্তুত হয়ে যায় মাত্র 30 মিনিটে। অর্থাৎ উৎক্ষেপণের আগেই তাকে মাটিতে ধরে ফেলা আরও কঠিন। ইনার্শিয়াল নেভিগেশনের সঙ্গে জিপিএস সংশোধনযুক্ত এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড শেষ মুহূর্তে দিক পরিবর্তন করতে পারে, নিশানা আরও নিখুঁত করার জন্য। প্রায় 1000 কেজি পর্যন্ত প্যালট বহনে সক্ষম কাদার-এফ এর কিছু সংস্করণে আছে ক্লাস্টার মিউনিশন, যা একসঙ্গে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার জন্য ডিজাইন করা। 2025 সালের জুনে ইরান ইসরায়েল সংঘাতের সময় বিপ্লবী গার্ড নিজেই স্বীকার করেছিল কাদার সিরিজ
ইমাদ আর কঠিন জ্বালানির খাইবার সেখানে একসঙ্গে ব্যবহার করার কথা। লক্ষ্য ছিল তেল আবিব আর হাইফা। আর 2026 সালের ফেব্রুয়ারিতে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর প্রতিশোধমূলক হামলায় ইরান আবার কাদের ব্যবহারের কথা স্বীকার করে। এবার নতুন খোরামশার 4 এর সঙ্গে যৌথভাবে ক্লাস্টার ওয়ারহেড নিয়ে তেল আবিবের কাছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন এটাকে বর্ণনা করেছিল এক জ্যেষ্ঠ কর্মকর্তা হত্যার প্রতিশোধ হিসেবে। ইসরায়েলও পাল্টা লক্ষ্যবস্তু করেছে ইস্পাহানে মজুত রাখা কাদের ক্ষেপণাস্ত্র আর উৎক্ষেপণ কেন্দ্র। যুদ্ধ শুধু আকাশে নয়, লড়াই চলছে মাটির নিচে। কাদার এফ ইরানের সবচেয়ে আধুনিক অস্ত্র নয়, নতুন কঠিন জ্বালানির ডিজাইনগুলো দ্রুত উৎক্ষেপণযোগ্য আর ট্র্যাক করা কঠিন। কিন্তু কাদার এফ এর গুরুত্ব ভিন্ন জায়গায়। এটা ইরানের প্রমাণিত রণাঙ্গনে যাচাই হওয়া এমন এক ব্যবস্থা যা বারবার ইসরায়েলের গভীরে আঘাত হানার সক্ষমতা দেখিয়েছে। বিশ্লেষকরা বলছেন ম্যানুভারেবল ওয়ারহেড আর ক্লাস্টার সংস্করণ সরাসরি আয়রন ডোম আর থার্ডের মতো ব্যবস্থাকে ফাঁকি দিতে তৈরি করা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের 2022 সালের হিসাব অনুযায়ী ইরানের হাতে 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাহাড় কেটে তৈরি মিসাইল সিটি নামের ভূগর্ভস্থ ঘাঁটিতে সুরক্ষিত শাহাব 3, সেজ্জিল আর খোররামশার পরিবারের অস্ত্র। আর সবচেয়ে চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হচ্ছে উত্তর কোরিয়ার হোয়াসং 15 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সঙ্গে যুক্ত 80 টনের একটি রকেট বুস্টার পিয়ংইয়ং থেকে তেহরানে পাচার হয়ে থাকতে পারে। যে হোয়াসং 15 এর পাল্লা প্রায় 8000 কিলোমিটার, তাত্ত্বিকভাবে মার্কিন মূল ভূখণ্ডের বড় অংশ যার নাগালে। ইরানের হাতে কার্যকর পারমাণবিক অস্ত্র বা প্রমাণিত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের কোনো স্বাধীনভাবে যাচাই হওয়ার প্রমাণ নেই। ইরান কি করতে চায় আর তার হাতে আসলে কি আছে, এই দুয়ের মধ্যে ফারাক বিশাল। তবু পশ্চিমা বিশ্লেষকদের ঘুম উড়িয়ে দিচ্ছে অন্য একটি হিসাব, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক প্রযুক্তি, ড্রোন ঝাঁক, ভূগর্ভস্থ ঘাঁটি আর ইলেকট্রনিক যুদ্ধ কৌশল মিলিয়ে ইরান বছরের পর বছর ধরে গড়ে তুলেছে এমন এক কৌশল যার লক্ষ্য একটাই: যুক্তরাষ্ট্রের প্রচলিত সামরিক প্রাধান্যকে যতটা সম্ভব ব্যয়বহুল আর ঝুঁকিপূর্ণ করে তোলা। 90-এর দশক। তেহরান আর পিয়ংইয়ং তখন থেকে একে অপরের মিসাইল প্রযুক্তির গোপন অংশীদার। দুই দেশই বহু বছর ধরে বিশ্বাস করে এসেছে আধুনিক যুদ্ধে টিকে থাকার একমাত্র রক্ষা কবচ হল শক্তিশালী মিসাইল বাহিনী। 2020 দশকে একের পর এক আঞ্চলিক সংঘাত সেই বিশ্বাসকে সত্যি প্রমাণ করে দিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো, এত পুরনো সম্পর্ক থাকা সত্ত্বেও গত কয়েক বছরে দুই দেশের প্রযুক্তিগত সহযোগিতা কার্যত থমকেছিল। করোনাকালে উত্তর কোরিয়া নিজেকে এমনভাবে বিচ্ছিন্ন করে ফেলেছিল যে বাইরের কারো সাথে তেমন যোগাযোগই রাখেনি। এরপর দুই দেশই নিজেদের অস্ত্রশিল্পে এতটাই স্বনির্ভর হয়ে ওঠে যে একে অপরের প্রয়োজন আগের মতো ছিল না। 2024 সালে অবশ্য দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ আবার শুরু হয়। আর এখানেই ঢুকে পড়ে তৃতীয় এক শক্তি, রাশিয়া। মস্কো আজ পিয়ংইয়ং আর তেহরান দুই দেশের সাথে এত গভীর সামরিক সম্পর্কে জড়িয়ে গেছে যে বিশ্লেষকদের প্রশ্ন একটাই: রাশিয়া কি ইরান আর উত্তর কোরিয়ার মধ্যেকার সেতু হয়ে উঠবে? 2026 সালের ইরান যুদ্ধ কি সেই পুরনো সম্পর্ককে আবার জাগিয়ে তুলবে? দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা অবশ্য বলছে এখনো পর্যন্ত উত্তর কোরিয়া ইরানের মিসাইল বাহিনী পুনর্গঠনে সরাসরি হাত লাগায়নি। কিন্তু এখনো পর্যন্ত কথাটার মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের ইঙ্গিত। কারণ দুই দেশই নিজেদের মিসাইল যুদ্ধক্ষেত্রে পরীক্ষা করে দেখেছে। ইরান তার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল, উপসাগরীয় দেশ আর আমেরিকান ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার নানা কৌশল প্রয়োগ করেছে। একসাথে অনেক ক্ষেপণাস্ত্র ছোড়া থেকে শুরু করে আকাশে উঁচুতে ছোট ছোট বিস্ফোরক ছড়িয়ে দেওয়া পর্যন্ত। আর এখানে উত্তর কোরিয়া হতে পারে ইরানের সবচেয়ে বড় সহায়ক, কারণ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দেওয়ার আরও উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করছে তারা। ইউক্রেনীয় গোয়েন্দা তথ্য বলছে উত্তর কোরিয়া তাদের হোয়াসং 11 সিরিজের ক্ষেপণাস্ত্র ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে সেখান থেকে পাওয়া বাস্তব তথ্য দিয়ে সেগুলোকে আরও নিখুঁত করে তুলেছে। এই নির্ভুলতা শুধু উত্তর কোরিয়ার নিজের প্রয়োজনই নয়, ইরানের জন্য হতে পারে লোভনীয় এক প্রযুক্তি। যদি এই যুদ্ধের পর ইরান সিদ্ধান্ত নেয় পারমাণবিক অস্ত্র বানানোরই, তাহলে তাদের প্রয়োজন হবে দূরপাল্লার এমন ক্ষেপণাস্ত্র যা শুধু প্রতিবেশী নয়, পৌঁছাতে পারবে আরও দূরের শত্রুর কাছে, এমনকি খোদ আমেরিকার মাটিতেও। ইরানের কাছে ইতিমধ্যেই আছে এমন মাঝারি পাল্লার অস্ত্র যা ইসরায়েল আর আমেরিকার আঞ্চলিক ঘাঁটিকে ঝুঁকিতে রাখতে পারে। তাই এই নতুন আগ্রহ শুধু তাৎক্ষণিক প্রয়োজন নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত এক বার্তা, আমরা আরও দূরে আঘাত হানতে সক্ষম। তেহরানের নিজস্ব মহাকাশ কর্মসূচি বহুদিন ধরে এই দূরপাল্লার বহু স্তর বিশিষ্ট রকেট প্রযুক্তি পরীক্ষার এক আড়াল হিসেবে কাজ করে আসছে। অন্যদিকে উত্তর কোরিয়ার হাতে আছে প্রায় 10 বছরের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার অভিজ্ঞতা। অতীতে ইরান নিজেই উত্তর কোরিয়ার দূরপাল্লার কর্মসূচিতে সাহায্য করেছিল বলে প্রমাণ আছে, তাই এবার পালা বদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবে এখানে সবচেয়ে বড় অনিশ্চয়তা,
আন্তর্জাতিক কূটনীতি কি তেহরানকে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থেকে নিবৃত্ত রাখতে পারবে, নাকি এই নীরব সহযোগিতা একদিন প্রকাশ্যে চলে আসবে বিশ্ব রাজনীতির মঞ্চে, কেউ জানে না। বিশেষজ্ঞদের মতে আমেরিকা, দক্ষিণ কোরিয়া, উপসাগরীয় দেশ আর ইসরায়েলকে এখনই কড়া নজরদারি আর সক্রিয় কূটনীতি দুটোই একসাথে চালিয়ে যেতে হবে। নইলে যে সমীকরণ আজ শুধু গুঞ্জন, আগামীকাল তা হয়ে উঠতে পারে এক নতুন বৈশ্বিক সংকটের সূচনা। পেন্টাগনের চোখকে ফাঁকি দিয়ে কাস্পিয়ান সাগরে পুতিন ইরানের গোপন অক্ষ। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক নজিরবিহীন স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক দিল ইরান ও রাশিয়া। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন তেহরানের ওপর সামরিক চাপ ও অর্থনৈতিক অবরোধের জাল শক্ত করছিল, ঠিক তখনই ওয়াশিংটনকে সবচেয়ে বড় সারপ্রাইজ দিল ভ্লাদিমির পুতিনের ক্রেমলিন। পেন্টাগন যা কল্পনাও করতে পারেনি কাস্পিয়ান সাগরের ওপর দিয়ে, ঠিক সেটাই ঘটিয়ে চলেছে রাশিয়া ও ইরানের এই শক্তিশালী নতুন মিত্র জোট। এতদিন ধরে পশ্চিমারা ভেবেছিল মার্কিন হামলায় তেহরানের সামরিক ও ড্রোন অবকাঠামো অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। কিন্তু এনবিসি নিউজের সাম্প্রতিক বিস্ফোরক ফাঁস করা আন্তর্জাতিক গোপন নথিতে দেখা যাচ্ছে কাস্পিয়ান সাগরের সুরক্ষিত জলসীমা ব্যবহার করে রাশিয়া এখন ইরানকে রকেট গতিতে ড্রোন উপাদান, রিমোট ব্যালিস্টিক মিসাইল যন্ত্রাংশ, উচ্চমাত্রার TNT বিস্ফোরক এবং বিপুল পরিমাণ গোলাবারুদ পৌঁছে দিচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো পাশরদান সম্পূর্ণ ঘুরে গেছে। একসময় যে ইরান ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোকে শাহিদ ড্রোন সরবরাহ করেছিল, আজ সেই রাশিয়াই কাস্পিয়ান সাগর দিয়ে 2 ডজনেরও বেশি কার্গো জাহাজে করে তেহরানের অস্ত্রাগার পুনর্গঠন ও শক্তিশালী করার জন্য সর্বাধুনিক প্রযুক্তি ও রসদ পাঠাচ্ছে। মার্কিন ও পশ্চিমা নৌবাহিনী বিশ্ব মহাসাগরের যে কোনো প্রান্তে হস্তক্ষেপ করতে পারলেও কাস্পিয়ান সাগরের বিশাল জলরাশিতে তাদের কোনো প্রবেশাধিকার নেই। এটি কেবল ইরান, রাশিয়া এবং পার্শ্ববর্তী 3টি দেশের এক্সক্লুসিভ ভূ কৌশলগত জোন। জাহাজের অটোমেটিক ট্র্যাকিং সিস্টেম বা AIS বন্ধ রেখে মার্কিন উপগ্রহ ও পশ্চিমা গোয়েন্দাদের চোখকে সম্পূর্ণ অন্ধ করে কোটি কোটি ডলারের সামরিক চালান পৌঁছে যাচ্ছে ইরানের আমিরবাদ ও বান্দার আনজালি বন্দরে। তবে এই ড্রোন আর TNT চালানের চেয়েও বড় ভূ রাজনৈতিক তোলপাড় সৃষ্টি করেছে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাশিয়ার নতুন পদক্ষেপ। সংঘাতের মেঘ ঘনীভূত হওয়ার পর বুশেহর কেন্দ্র থেকে রাশিয়ান পরমাণু বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়া হলেও রুশ রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম সম্প্রতি পেন্টাগনকে স্পষ্ট বার্তা দিয়ে নতুন করে তাদের বিশেষজ্ঞদের বুশেহরে ফেরত পাঠাতে শুরু করেছে। শুধু তাই নয়, ইরানের সাথে নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি এবং রেস্ট আস্তারা রেলওয়ে প্রজেক্টের মাধ্যমে আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর গড়ে তোলার মেগা চুক্তি চূড়ান্ত করছে তারা। একদিকে কাস্পিয়ান সাগর দিয়ে হু হু করে আসা রাশিয়ান সামরিক রসদ, যা দিয়ে ইরান তাদের প্রলয়নকারী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল অস্ত্রাগারকে আগের চেয়েও 3 গুণ শক্তিতে পুনর্গঠিত করছে। অন্যদিকে রোসাটমের সরাসরি তত্ত্বাবধানে পারমাণবিক সক্ষমতার এই অভূতপূর্ব উন্মেষ দুই মিলে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক ও ইউরেশিয়া রণকৌশলকে পুরোপুরি বিপর্যস্ত করে দিয়েছে। ওয়াশিংটন এখন বুঝতে পারছে ইরানকে একা আঘাত করতে গিয়ে তারা মস্কো ও তেহরানকে এমন এক স্থায়ী সামরিক জোটে বেঁধে দিয়েছে যা পুরো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন আধিপত্যকে উপড়ে ফেলার ক্ষমতা রাখে। পেন্টাগনের সামরিক পরিকল্পনাবিদরা এখন হিসাব মেলাতে পারছেন না। যুক্তরাষ্ট্র কি ইউক্রেন সীমান্ত সামলাবে, ইউরোপে ন্যাটোর অস্তিত্ব রক্ষা করবে, নাকি কাস্পিয়ান সাগরের এই গোপন অক্ষে অস্ত্রসজ্জিত হতে থাকা ইরানকে ঠেকাবে? রাশিয়া ও ইরানের এই মাস্টার স্ট্রোক কেবল সামরিক রসদের আদান প্রদান নয়, এটি ওয়াশিংটনের একক বিশ্ব আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার এক দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান। মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়ার আকাশে এখন নতুন এক পরাশক্তি জোটের সূর্য উদিত হচ্ছে, আর ট্রাম্পের আমেরিকা তাদেরই পাতা ফাঁদে আটকা পড়ে কেবল নীরবে পরাজয়ের প্রহর গুনছে। ওয়াশিংটনের পেন্টাগনে তখন এক জরুরি বৈঠক চলছে। বড় পর্দায় ভেসে উঠছে রাডার স্ক্রিনের একের পর এক লাল বিন্দু। প্রতিটি বিন্দু মানে একটি ইরানি মিসাইল, আর প্রতিটি মিসাইলের গতিপথ যেন কোনো এক অদৃশ্য হাতে বদলে যাচ্ছে মাঝখানে। রুমের ভেতর নীরবতা, কারণ যে প্রযুক্তি দিয়ে বছরের পর বছর মিসাইল ঠেকানো হয়েছে সেই প্রযুক্তি যেন হঠাৎ অচল হয়ে পড়ছে। প্রশ্ন একটাই, ইরান কি সত্যিই এমন কিছু তৈরি করে ফেলেছে যা আমেরিকার সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে পারে? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC দাবি করেছে এক চমকে দেওয়া তথ্য। বাহিনীর মুখপাত্র হোসেন মোহিবি প্রেস টিভিকে জানিয়েছেন, ইরানের মিসাইলগুলো এখন আর শুধু এক বিন্দু থেকে ছুটে গিয়ে আরেক বিন্দুতে আঘাত হানে না, বরং এগুলো রয়েছে নিজস্ব দিক নির্দেশনা আর কৌশলগত চালচালনের সক্ষমতা।
উড্ডয়নের মাঝপথে দিক বদলে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার ক্ষমতা। প্রচলিত ব্যালিস্টিক মিসাইলের ধারণাকেই যেন উল্টে দিচ্ছে এই দাবি। শুধু তাই নয়, আইআরজিসির দাবি সাম্প্রতিক সংঘাতের সময় তারা কেবল সামরিক স্থাপনা নয়, লক্ষ্যবস্তু বানিয়েছিল বিদ্যুৎ নেটওয়ার্কের একাংশকেও মিসাইল আর ড্রোনের মাধ্যমে। মহিবির ভাষায় এই কৌশলের মূল লক্ষ্য শত্রুর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকেই পঙ্গু করে দেয়া। কোনো ডেটা প্রসেসিং সিস্টেম ধ্বংস করা মানে শুধু একটি ভবন ঘুরিয়ে দেওয়া নয়, বরং শত্রুর সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার একটা অংশ কেড়ে নেওয়া। একইভাবে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস মানে কেবল একটি অস্ত্র হারানো নয়, বরং পুরো প্রতিরক্ষা নেটওয়ার্কের একটি অংশে ফাটল ধরানো। নতুন করে আলোচনায় উঠে এসেছে ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি কাদের মিসাইল। শাহাব-3 পরিবার থেকে বিবর্তিত এই দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের আনুমানিক পাল্লা প্রায় 2000 কিলোমিটার, যা ইরানের সীমানা ছাড়িয়ে ইউরোপের একাংশকে নাগালে আনতে সক্ষম বলে দাবি করা হয়। সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলায় ইতিমধ্যেই এই মিসাইল ব্যবহারের প্রমাণ মিলেছে, আর বিশ্লেষকদের মতে এটি এখন যুক্তরাষ্ট্রের থার্ড এবং ইসরায়েলের অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কাদারের কারিগরি বিবরণও চোখ কপালে তোলার মতো। প্রায় 16.6 মিটার লম্বা এই মিসাইল বহন করা হয় মোবাইল লঞ্চার থেকে, ফলে উৎক্ষেপণের আগে যে কোনো সময় অবস্থান বদলানো সম্ভব। 2 ধাপের সলিড ফুয়েল প্রপালশন সিস্টেম একে দেয় দ্রুত উৎক্ষেপণ ক্ষমতা আর বর্ধিত পাল্লা। প্রায় 17,500 কিলোগ্রাম ওজনের এই মিসাইল বহন করতে পারে 750 কিলোগ্রামের ওয়ারহেড, আর গতিবেগ পৌঁছাতে পারে ম্যাক 9 পর্যন্ত, যা একে তার শ্রেণীতে অত্যন্ত দ্রুত গতির অস্ত্রে পরিণত করেছে। সাম্প্রতিক কিছু ছবিতে ধরা পড়েছে আরও এক গুরুত্বপূর্ণ তথ্য। ক্ষতিগ্রস্ত একটি কাদার রি-এন্ট্রি ভেহিকলে দেখা গেছে মাল্টি এলিমেন্ট CRPA অ্যান্টেনা অ্যারে, যা ইঙ্গিত দেয় মিসাইলের ওয়ারহেড অংশে হয়তো সুরক্ষিত স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম বসানো ছিল। প্রযুক্তিগত মূল্যায়ন বলছে এই ধরনের CRPA ব্যবস্থা মানে ইরান তার ব্যালিস্টিক মিসাইলের গাইডেন্স স্থাপত্যকে আরও উন্নত করছে, জ্যামিং আর নেভিগেশন সিগন্যাল স্পুফিংয়ের বিরুদ্ধে বাড়তি সুরক্ষা যোগ করে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, শুধু উন্নত GNSS রিসিভার থাকলেই মিসাইলের নির্ভরতা নিশ্চিত হয় না। চরম গতিতে ছুটে চলা কিংবা তীব্র ইলেকট্রনিক আক্রমণের মুখে থাকা অবস্থায় বিশ্বস্ত গাইডেন্সের জন্য প্রয়োজন হয় শক্তিশালী ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমও। উন্নত জাইরোস্কোপ আর অ্যাক্সেলারোমিটার প্রতি মুহূর্তে পরিমাপ করে মিসাইলের গতি, ঘূর্ণন আর ত্বরণ, ফলে স্যাটেলাইট সংকেত দুর্বল বা বিকৃত হয়ে গেলেও মিসাইল তার অবস্থান ও গতিপথ হিসাব করে চলতে পারে। পেন্টাগনের এক বদ্ধ ঘরে জ্বলছে শুধু ল্যাপটপের নীল আলো। টেবিলে ছড়িয়ে থাকা স্যাটেলাইট ম্যাপ আর গোপন রিপোর্টের স্তূপের সামনে বসে কয়েকজন শীর্ষ কর্মকর্তা। বিশ্ব যখন ভাবছে যুদ্ধ বুঝি থেমে গেল, ঠিক তখনই ভেতরের ঘরে টেবিলে নেমে আসছে এক গোপন হিসাব, যে হিসাব ওয়াশিংটনের ঘুম কেড়ে নিয়েছে। কূটনীতির টেবিলে যখন শান্তির গুঞ্জন, তখন পারস্যের পাহাড় কেটে তৈরি ভূগর্ভস্থ মিসাইল সাইলো থেকে ভেসে আসছে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতার গর্জন। তেহরানের রাজনৈতিক ধর্মীয় মহল থেকে হুঁশিয়ারি এসেছে স্পষ্ট ভাষায়, ইসরায়েল তো মাত্র 2000 কিলোমিটারের মধ্যে ইরানি ক্ষেপণাস্ত্রের নাগালে বহু আগে থেকে, এবার লক্ষ্য আরও দূরে। ইরানের এক প্রভাবশালী ধর্মগুরু আব্দুল নবী মুসাবি ফার্দ প্রকাশ্যেই দাবি করেছেন, তেহরান এমন এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথে এগোচ্ছে যার আওতা ছুঁতে পারে 15,000 কিলোমিটার, অর্থাৎ তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড আর নিরাপদ নয়। মার্চে ইরান দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় পাল্লার 2টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল বলে নিশ্চিত হয়েছে পশ্চিমা সূত্র। একটি ব্যর্থ হয়, একটি প্রতিহত হয়। প্রমাণ যাই হোক, বার্তাটা স্পষ্ট, তেহরান আর কেবল আঞ্চলিক শক্তি হয়ে থাকতে রাজি নয়। পশ্চিমারা ভেবেছিল মাসের পর মাস আকাশ হামলা আর নিষেধাজ্ঞা দিয়ে তেহরানের কোমর ভেঙে দেবে। অপারেশন এপিক ফিউরি নামের এই যুদ্ধ ফেব্রুয়ারিতে শুরু হয়ে টানা 5 মাসের বেশি গড়িয়েছে, কিন্তু ফল হয়েছে ঠিক উল্টো। মার্কিন সংবাদ মাধ্যম আর ওয়াশিংটনের নিজস্ব থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর ফাঁস হওয়া হিসাব বলছে, এই লড়াইয়ে যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্সের ভান্ডার প্রায় ভেঙে পড়ার জোগাড়। থার্ড আর প্যাট্রিয়টে ধস। যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের হাতে ছিল প্রায় 452টি থার্ড ইন্টারসেপ্টর আর প্রায় 2200টি প্যাট্রিয়ট। CSIS এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী থার্ডের মজুদ প্রায় 80% পর্যন্ত কমে গেছে। প্যাট্রিয়টের ভান্ডার নেমে এসেছে প্রায় 2/3 কম, হাতে বাকি 750 থেকে 800 মতো। হাতে নেই লং রেঞ্জ স্ট্রাইক, টমাহক ক্রুজ মিসাইল ATACMS আর নতুন প্রেসিশন স্ট্রাইক মিসাইলের রিজার্ভও ফেব্রুয়ারি থেকে হু করে খরচ হয়েছে। একাই যুদ্ধ শুরুর পর থেকে হাজারো টমাহক আর 13,000-এর বেশি অস্ত্র ছোড়া হয়েছে ইরানি লক্ষ্যবস্তুতে। $67 বিলিয়ন হাহাকার। পেন্টাগন জরুরি ভিত্তিতে কংগ্রেসের কাছে $67 বিলিয়ন বাড়তি বাজেট চেয়েছে, যার $18.2 বিলিয়ন শুধু থার্ড, প্যাট্রিয়ট আর টমাহকের ভান্ডার পূরণেই বরাদ্দ।
বিশ্লেষকরা বলছেন যুদ্ধ পূর্ব মজুতে ফিরতেই সময় লাগতে পারে 3 থেকে 7 বছর। পেন্টাগনের কর্তারা যখন কংগ্রেসের দুয়ারে দুয়ারে ঘুরছেন জরুরি তহবিলের জন্য, ঠিক তখন তেহরান তার 1000 ফুট গভীরে বাঁক নেওয়া মিসাইল সাইলো আর পাহাড় কেটে তৈরি মিসাইল সিটিতে নীরবে বাড়িয়ে চলেছে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উৎপাদনের গতি। মার্কিন সামরিক সূত্র এমনকি স্বীকার করেছে ফাঁকা এলাকায় পড়তে যাওয়া ইরানি প্রজেক্টাইল ইচ্ছাকৃতভাবে ভূপাতিত না করার সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের, কারণ প্রতিটি ইন্টারসেপ্টরই এখন সোনার হরিণ। পশ্চিমাদের ইন্টারসেপ্টরের মজুদ যখন তলানিতে, তখন ইরানের এই দূরপাল্লার হুঙ্কার নিছক ফাঁকা আওয়াজ নয়। এটাই মূল কারণ যার জেরে ওয়াশিংটনের সবচেয়ে আগ্রাসী নীতি নির্ধারকরাও নতুন করে বড় ধরনের সামরিক অভিযান আপাতত স্থগিত রাখতে বাধ্য হয়েছে। জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান নিজেই গোপনে সতর্ক করেছেন বলে জানা গেছে। তেহরান জানে ঠিক কোন মুহূর্তে কোন চাল দিতে হয়। রাত গভীর, মরুভূমির বুকে একটা মোবাইল লঞ্চার নিঃশব্দে দাঁড়িয়ে। ক্যামেরা জুম করলে দেখা যায় দুটো আলাদা প্রজন্মের প্রযুক্তি এক শরীরে জোড়া লাগানো। এই একটি ছবি যেন পশ্চিমা বিশ্লেষকদের ঘুম কেড়ে নিয়েছে, কারণ যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইরান থেমে নেই, বরং নিঃশব্দে নিজের অস্ত্রাগারকে নতুন করে সাজাচ্ছে সে। কয়েকদিন আগে প্রকাশিত কিছু উৎক্ষেপণ ছবি নিয়ে এখন তোলপাড় চলছে প্রতিরক্ষা বিশ্লেষকদের মহলে। সামনে আসা তথ্য বলছে হজ কাসেম নামের মিসাইলের বুস্টারের সঙ্গে জোড়া লাগানো হয়েছে খাইবার শেকার নামের আরেকটি মিসাইলের ওয়ারহেড। দুটো একেবারে আলাদা প্রকল্পের প্রযুক্তি, একেবারে আলাদা বাহিনীর হাতে তৈরি, আজ হঠাৎ এক ফ্রেমে। হজ কাসেম চলে কঠিন জ্বালানিতে, রাস্তায় চলাচল করা লঞ্চার থেকে ছোড়া যায়, পাল্লা প্রায় 1400 কিলোমিটার, বহন করতে পারে 500 কেজির কাছাকাছি ওয়ারহেড। এই মিসাইল বানানো হচ্ছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ফাতা 110 পরিবারের উত্তরসূরি হিসেবে। আর খাইবার শেকান এটা এসেছে সম্পূর্ণ ভিন্ন রাস্তা ধরে, তৈরি হয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ শাখায়। পাল্লা প্রায় 1450 কিলোমিটার, ওয়ারহেড প্রায় একই ওজনের। সমস্যা হলো এই দুই মিসাইলের বুস্টারের ব্যাস আলাদা, প্রায় 12 সেন্টিমিটারের ফারাক। মানে শুধু জোড়া লাগালেই চলবে না, পুরো কাঠামো নতুন করে বানাতে হবে। উড্ডয়নের সময় ভারসাম্য আর মহাকর্ষ কেন্দ্র নতুন করে হিসাব করতে হবে, বায়ুগতিবিদ্যা নতুন করে যাচাই করতে হবে। এটি কোনো শখের কাজ নয়, এর পেছনে লাগে পুরো দস্তুর প্রকৌশল দল, পরীক্ষামূলক উৎক্ষেপণ, বছরের পর বছর গবেষণা। আরও একটি ছবি সামনে এসেছে, একই হজ কাসেম বুস্টারের সঙ্গে জোড়া লাগানো ফাতা 1 নামের এক ম্যানুভারিং ওয়ারহেড, যেটা লক্ষ্যের দিকে যাওয়ার শেষ মুহূর্তে নিজের গতিপথ পাল্টাতে পারে। এমন ওয়ারহেড ঠেকানো সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অনেক কঠিন। আর এই খবরটাই পশ্চিমা দাবির মুখে বড় প্রশ্ন তুলে দিয়েছে। মাসের পর মাস ধরে বলা হচ্ছিল ইরানের মিসাইল কারখানা নাকি ভেঙে পড়েছে, নতুন কিছু বানানোর সামর্থ্য নাকি অবশিষ্ট নেই। অথচ মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা, নতুন সংমিশ্রণ, নতুন নকশা, নতুন সক্ষমতা। এখন আসি আরেকটা নাম নিয়ে, যেটা এই মুহূর্তে ইউরোপের ঘুম কেড়ে নিচ্ছে, কাদার। ইরানের দীর্ঘতম পাল্লার মিসাইলগুলোর একটি শাহাব 3 পরিবার থেকে আসা এই মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এটি ইতিমধ্যে বাস্তব যুদ্ধে ব্যবহৃত হয়েছে, প্রতিশোধমূলক হামলায় এর ব্যবহার দেখা গেছে। কাদারের দৈর্ঘ্য প্রায় 16.5 মিটার, গতি নাকি পৌঁছাতে পারে ম্যাক 9-এর কাছাকাছি, উৎক্ষেপণ ওজন প্রায় 17,500 কেজি, বহন করতে পারে প্রায় 750 কেজির ওয়ারহেড। এই একটি মাত্র মিসাইলই এখন থার্ড আর ইসরায়েলের অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এখানে ইউরোপের জন্য সতর্কবার্তা। বিশ্লেষকদের হিসাব বলছে কাদার, খোরামশার আর সেজিলের মতো মিসাইলগুলোর নাগালের মধ্যে পড়তে পারে রোমানিয়া, বুলগেরিয়া, গ্রিস, সাইপ্রাস আর ইউক্রেনের একটি বড় অংশ। এমাদ আর খাইবার শেকানের মতো মিসাইল পৌঁছাতে পারে কিয়েভ কিংবা বুখারেস্ট পর্যন্ত। এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় খোরামশার। তরল জ্বালানির এই মাঝারি পাল্লার মিসাইল প্রায় 1,500 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে, পাল্লা প্রায় 2000 কিলোমিটার, আর এটাও রাস্তায় চলাচলকারী লঞ্চার থেকে ছোড়া সম্ভব। পারস্য উপসাগরের নীল জলরাশির ওপর এক থমথমে নীরবতা। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রানওয়েতে নীরবে এসে নামল একটি বিশেষ সামরিক বিমান। ককপিটের লাল আলোয় ফুটে উঠল মস্কো থেকে আসা রাশিয়ার প্রথম সারির পারমাণবিক বিজ্ঞানীদের মুখ। ওয়াশিংটন যখন ভেবেছিল সামরিক হামলা আর অর্থনৈতিক অবরোধ দিয়ে তেহরানকে একঘরে করে ফেলা গেছে, ঠিক তখনই দাবার ছকে ডোনাল্ড ট্রাম্পকে পুরোপুরি স্তব্ধ করে দিয়ে এক মাস্টার স্ট্রোক চাললেন ভ্লাদিমির পুতিন। পারস্যের বুকে রাশিয়ার এই পুনঃপ্রবেশ কেবল কিছু প্রকৌশলীর আগমন নয়, হোয়াইট হাউসের একক আধিপত্যের মুখে এক বিরাট চপেটাঘাত। সাম্প্রতিক উত্তেজনা ও মার্কিন হামলার হুমকির পর পশ্চিমের সামরিক বিশ্লেষকরা দাবি করেছিলেন ইরানের পারমাণবিক অবকাঠামো নাকি পঙ্গু হয়ে পড়েছে, কিন্তু বাস্তবতার চিত্র সম্পূর্ণ ভিন্ন।
বুশাহরের রিয়েক্টর ভবনগুলো অটুট, আর সেই সুরক্ষিত দুর্গে নতুন উদ্যমে প্রবেশ করতে শুরু করেছেন রুশ পারমাণবিক সংস্থা রোসাটম এর একের পর এক স্পেশালিস্ট। বিশ্ববাসীকে এক তীব্র বার্তা দিয়ে ইতিমধ্যে 25 জন শীর্ষ পরমাণু প্রকৌশলী সেখানে দায়িত্ব বুঝে নিয়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সংখ্যা 100-তে পৌঁছাবে। এর সরল অর্থ একটাই, পেন্টাগন যতই সামরিক শক্তি প্রদর্শন করুক না কেন, পারস্যের মাটি থেকে পরম মিত্রের হাত গুটিয়ে নেওয়ার কোনো ইচ্ছে মস্কোর নেই। আমেরিকা যেখানে পারমাণবিক অস্ত্রাগার গুঁড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছিল, সেখানে তেহরান আর মস্কো হাত মিলিয়ে দ্বিতীয় আর তৃতীয় রিয়েক্টর ইউনিটের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে। এদিকে ওয়াশিংটনে বসে ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমের সামনে ধীরে সুস্থে দাবি করছেন তারা নাকি পরিস্থিতি লোকি বা নিয়ন্ত্রণের মধ্যে রাখছে। ইরানের ওপর নৌ অবরোধ চাপিয়ে দিয়ে তেহরানের মূল্যস্ফীতি আর অর্থনৈতিক সংকটের সুযোগ নিতে চাইছেন তিনি। ট্রাম্প পুরো বিষয়টিকে হালকা এক চেস গেম বা দাবার চাল হিসেবে দেখানোর চেষ্টা করছেন, কিন্তু বাস্তবতার ময়দানে তেহরান কোনো খেলা খেলছে না, তেহরান ইতিহাসের গতিপথ বদলে দিচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ওয়াশিংটনকে সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন, কোনো আত্মসমর্পণ বা মাথা নত করার রাজনীতিতে ইরান বিশ্বাসী নয়। ইরান কথা বলবে কেবল চূড়ান্ত শক্তির অবস্থান থেকে। একক জাতীয় ঐক্য, অদম্য সাহস আর সুদৃঢ় আত্মরক্ষার ভিত্তি নিয়ে দাঁড়িয়ে তেহরান এখন পুরো বিশ্বকে বাধ্য করছে তাদেরকে এই সংঘাতের প্রকৃত বিজয়ী হিসেবে মেনে নিতে। আমেরিকার দীর্ঘদিনের প্রতারণা আর আস্থার সংকটের কথা স্মরণ করিয়ে দিয়ে পেজিশকিয়ান স্পষ্ট করেছেন, ইরান তার সার্বভৌম অধিকারের 1 ইঞ্চি থেকেও পিছু হটবে না। তবে বিশ্ব ভূ রাজনীতির সবচেয়ে বিপজ্জনক এবং রোমাঞ্চকর মোড়টি ঘুরিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। বিশ্ব অর্থনীতির মূল ট্রাফিক লাইট স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালীকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তারা ওয়াশিংটনের সামনে যে শর্তাবলী ছুড়ে দিয়েছে, তাতে পেন্টাগনের চোখ কপালে ওঠার উপক্রম। তেহরানের বার্তা একদম পরিষ্কার, যদি হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব অর্থনীতির জ্বালানি প্রবাহ আবার সচল দেখতে চাও, তবে ওয়াশিংটনকেও আগে নিজেদের উদ্ধত আর আক্রমণাত্মক আচরণ সূচাতে হবে। শুধু তাই নয়, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন আর ইরাকে ইরানের প্রতিরোধকামী মিত্রদের ওপর সব ধরনের হামলা চিরতরে বন্ধ করতে হবে। মধ্যপ্রাচ্যের বুক থেকে আমেরিকার সমস্ত নৌ অবরোধ আর সামরিক উপস্থিতি গুটিয়ে নিতে হবে। দুটো চাপিয়ে দেওয়া সংঘাতের খেসারত হিসেবে ইরানের সমস্ত আর্থিক ক্ষতিপূরণ মেটাতে হবে, সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং বিদেশে আটকে রাখা তেহরানের সমস্ত সম্পত্তি কোনো শর্ত ছাড়াই ফেরত দিতে হবে। হরমুজ প্রণালী নিস্তব্ধ, ট্যাঙ্কারগুলো দাঁড়িয়ে আছে, বাজারে কাঁপছে, আর সুপার পাওয়াররা বুঝতে পারছে খেলার নিয়মটা বদলে গেছে। এই নতুন খেলার কেন্দ্রে একটাই খেলোয়াড়, ইরান। আর এবার তারা শুধু প্রতিরোধ করছে না, তারা নিয়ন্ত্রণ নিচ্ছে। হরমুজ প্রণালী, যে পথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 জ্বালানি প্রবাহিত হয়, সেটিকে ইরান এখন আর শুধু একটি জলপথ হিসেবে দেখছে না, এটি তার শক্তির প্রতীক, কৌশলগত অস্ত্র। এই জলপথ বন্ধ করে দিয়ে তেহরান আসলে বিশ্ব অর্থনীতির গলায় হাত রেখেছে। বার্তা একটাই, শর্ত মানো, না হলে শ্বাস বন্ধ। ইরানের শর্ত, সেগুলো শুধু সামান্য ছাড় নয়, পুরো খেলার নিয়ম বদলে দেওয়ার মতো। তারা বলছে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে সেনা সরাতে হবে, সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, অতীতের যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে, এমনকি ভবিষ্যতে আর কখনো ইরানকে হুমকি না দেওয়ার নিশ্চয়তাও দিতে হবে। কোনো সাধারণ আলোচনার প্রস্তাব নয়, এক ধরনের চূড়ান্ত আলটিমেটাম। কিন্তু ইরান কেন এতটা আত্মবিশ্বাসী? দীর্ঘদিন ধরে তারা বুঝে এসেছে সরাসরি যুদ্ধে সুপার পাওয়ারকে হারানো কঠিন, তাই তারা বেছে নিয়েছে চোক পয়েন্ট স্ট্র্যাটেজি, যেখানে একটি সংকীর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ পথ নিয়ন্ত্রণ করেই পুরো বিশ্বকে প্রভাবিত করা যায়। হরমুজ সেই পথ। একে বন্ধ করে ইরান শুধু আমেরিকাকে নয়, ইউরোপ, এশিয়া সবকিছুকে চাপের মধ্যে ফেলছে। কিন্তু এখানেই শেষ নয়। বিশ্ব যখন হরমুজ নিয়ে ব্যস্ত, তখন আরেকটি বড় খেলা শুরু হয়েছে উত্তরে আর্কটিকে। চীন আর রাশিয়া মিলে খুলতে চাইছে নতুন সমুদ্রপথ, নর্দার্ন সি রুট। এই পথ যদি পুরোপুরি চালু হয়, তাহলে ইউরোপ এশিয়ার বাণিজ্য নতুন রূপ নেবে, আর সবচেয়ে বড় কথা, হরমুজের উপর নির্ভরতা কমে যাবে। রাশিয়ার পারমাণবিক আইস ব্রেকার, চীনের বাণিজ্যিক আগ্রহ, সব মিলিয়ে তৈরি হচ্ছে এক নতুন সামুদ্রিক বাস্তবতা। কিন্তু এই বাস্তবতা এখনও পুরোপুরি কার্যকর নয়, আর এই গ্যাপটাই কাজে লাগাচ্ছে ইরান। যদি এমন হয়, একদিকে হরমুজ বন্ধ, অন্যদিকে বিকল্প পথ এখনও পরীক্ষামূলক, এই অবস্থায় বিশ্ব অর্থনীতি কার্যত বন্দী, আর বন্দির চাবি ইরানের হাতে। এখানে ইরানের আরেকটি মাস্টার স্ট্রোক হলো, তারা শুধু সামরিক চাপ দিচ্ছে না, কূটনৈতিক খেলাও চালাচ্ছে। ওমানের সঙ্গে তারা নতুন ট্রানজিট রুট নিয়ে আলোচনা করছে, যেটা সাময়িকভাবে কিছু জাহাজ চলাচল চালু রাখতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই রুট চালু মানেই হরমুজ পুরোপুরি খুলে দেওয়া নয়, সিদ্ধান্তের চাবিকাঠি থাকবে তেহরানের হাতেই।
এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি এই শর্ত মানবে? বিশ্লেষকরা বলছেন এই দাবিগুলো বাস্তবে মেনে নেওয়া প্রায় অসম্ভব, কারণ এগুলো শুধু সামরিক নয়, রাজনৈতিক ও কৌশলগত পরাজয় স্বীকার করার সমান। তাই বিকল্প হিসেবে আবারও সামনে আসছে সামরিক অপশন, যা পুরো অঞ্চলকে নতুন যুদ্ধে ঠেলে দিতে পারে। কিন্তু এখানে ইরানের সবচেয়ে বড় শক্তি, তারা জানে সরাসরি যুদ্ধ হলে ক্ষতি দুই পক্ষেরই, আর সেই ভয়টাই তারা ব্যবহার করছে। তারা এমন এক অবস্থান তৈরি করেছে যেখানে যুদ্ধ ঝুঁকিপূর্ণ, শান্তিও শর্ত সাপেক্ষ। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের একটি বড় সত্য শেখায়। 21শো শতকের যুদ্ধ আর শুধু বন্দুক বা বোমা নয়, এটি অর্থনীতি, বাণিজ্য পথ, জ্বালানি সবকিছুর সমন্বয় তৈরি এক জটিল খেলা। আর এই খেলায় ইরান নিজেকে এক নতুনভাবে প্রতিষ্ঠা করেছে, এক গেম চেঞ্জার হিসেবে।